সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সিলেবাসের ক্রমানুসারে বললে আজকেই প্রথম ক্লাস। আমি একটু আগে যেমনটি তোমাদেরকে দেখিয়েছি যে আহ, তোমাদের বাংলা মিডিয়ামের দুটো বই বা টেক্সট বই যেটা তোমরা ফলো করবে, যেমন দুটো বইয়ের প্রথম অধ্যায়ে আমি দেখিয়েছি সিলেবাসে আছে অপারেটর ও ম্যাট্রিক্স। এটা হচ্ছে মকসুদ আলী স্যারের লেখা বই, অর্থাৎ ইউনিভার্সাল পাবলিকেশনের। তো সবই আমি যেখানে যেটা ভালো লেখা আছে সেটা আমি টাচ করব। আর পিডিএফ কপিগুলো তোমাদের গ্রুপে চলে যাবে, রেজিস্টার্ড গ্রুপ যেটা আছে ওখানে চলে যাবে পিডিএফ এর কপি। আর এর পাশাপাশি আমি এই সব বইগুলো, যে সকল মূল বই ফলো করে লেখা, তার কপিগুলো আমার কাছে আছে। কোনোটা পিডিএফ, কোনোটা হার্ড কপি, কোনোটার হার্ড কপি পিডিএফ দুটোই আছে। সেগুলি থেকে আমি তোমাদের প্রোভাইড করব। তো আজকে আমি ব্র্যাকেট শুরু করব, কারণ ব্র্যাকেটটা তোমরা থার্ড ইয়ারে পড়ো। কিন্তু ব্র্যাকেটে যাওয়ার আগে অপারেটর সম্পর্কে আমার যে ধারণা ছিল থার্ড ইয়ার পর্যন্ত, সেটা একটু আমি কনফার্ম করে নিতে চাই। আর সেজন্য প্রথম 5-10 মিনিট আমি একটু প্রাথমিক আলোচনা করব অপারেটর। অপারেটর কথাটা বললেই আমরা বুঝতে পারি, আহ, যেমন আমরা ছোটবেলায় দেখতাম বিভিন্ন অনুষ্ঠানে মানুষ মাইক ভাড়া করে নিয়ে আসতো, কারণ তখন এরকম ঘরে ঘরে ক্যাসেট প্লেয়ার বা বক্স কেনার মতো সামর্থ্য মানুষের ছিল না। তখন টেকনোলজির দাম অনেক বেশি ছিল তখন। বা ভিসিপি ভিসিআর ভাড়া করে নিয়ে আসতো। তো তখন ওই ভিসিপি ভিসিআর বা মাইক সিস্টেম ভাড়া করে আনলে তার সঙ্গে একজন মানুষ আসত। ওই মানুষটার নাম ছিল অপারেটর। কথাটা খুব ভালো করে খেয়াল করো। তো তখন তো আমরা ছোট, অপারেটর মানে কি, অপারেট করা মানে কি, এত কিছু তো আমরা বুঝতাম না, শুধু জানতাম যে একে বলা হয় অপারেটর। তাহলে অপারেটর কি করছে? সে নিয়ম অনুযায়ী, তার কাজের নিয়ম অনুযায়ী একটা ব্যবস্থার উপরে অপারেট করছে, অপারেট করে একটা আউটপুট দিচ্ছে বা একটা ভ্যালু। আমরা যদি গাণিতিক ভাষায় বলি তাহলে সেটা হয়ে আসছে ভ্যালু, অর্থাৎ একটা চেঞ্জ কিন্তু ওখানে আসছে। তাহলে আমরা যদি এটাকে ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে এভাবে বলতে পারি, অ্যান অপারেটর ইজ এ ম্যাথমেটিক্যাল অপারেশন which may be applied to a function which changes the function to another function. কথাটার মানে কি আছে? আমরা যদি একটু আরো একটু প্রসারিত জায়গা থেকে দেখতে চাই, আর একটু এক্সটেন্ডেড ভিউ থেকে দেখতে চাই, তাহলে জিনিসটার মানে কি দাঁড়াচ্ছে। তোমরা ওই স্ক্রিনটা টাচ না করলে ভালো হয়, কেমন? আমরা বলেছি একটা অপারেটর, আমরা অপারেটর সম্পর্কে ধারণা নিচ্ছি প্রথম। এরপরে আমরা এই অপারেটরের ব্র্যাকেট নোটেশনে যাব। বেসিক্যালি ওটাই আমাদের ফোর্থ ইয়ারের সিলেবাসের শুরু। তাহলে আমি ধরলাম এটা একটা অপারেটর, উপরে একটা ক্যাপ চিহ্ন দিয়ে প্রকাশ করেছি অপারেটর বোঝানোর জন্য, ও। আর এফ এক্স হচ্ছে একটা ফাংশন। এই অপারেটর যখন এর উপর অপারেট করবে তখন সে আর একটা ফাংশন দিবে। আমি ধরলাম দিস ইজ জি এক্স। বইয়ের মধ্যে এই কথাটাই আমাদেরকে বলতে চেয়েছে। আমি ধরলাম দিস ইজ জি এক্স, তার মানে এটা আর একটা ফাংশন। তার মানে কি দাঁড়ালো? আমরা কিন্তু কোনোটারই এক্সাক্ট ভ্যালুটা আমরা যেহেতু ডিফাইনই করি নাই, সুতরাং ওইটা নিয়ে আমরা কথাও বলছি না। কিন্তু এতটুকু জানি যে এই অপারেটরের ক্ষেত্রে যদি আমি এই অপারেটর দিয়ে অন্য একটা ফাংশনকে অপারেট করার সুযোগ আমার থাকে, তাহলে ডেফিনেটলি ওই ফাংশনটা এই অপারেটর দ্বারা নিয়ন্ত্রিত হবে। না হলে যদি ইরিলেভেন্ট হয়, হবে না, অথবা অন্য কিছু হতে পারে। এই কথাটাকে আর একটু সহজ করে যদি বলি, আমি ধরলাম লেখাগুলো দেখা যাচ্ছে।
জি স্যার। জি, দেখা যাচ্ছে স্যার। তোমাদের কিছু ছাত্রছাত্রী আমাকে স্মার্ট বোর্ড ব্যবহার করার জন্য খুব রিকোয়েস্ট করছে, কিন্তু ওরা একটা জিনিস বুঝতে পারছে না, স্মার্ট বোর্ডে কিন্তু ঠিক এরকম ক্লোজ ইন্টারাকশনে বসে স্যারের সাথে কথা বলা, প্রশ্ন করা, উত্তর নেওয়া, একটা এখানে যেমন একটা একটা রুমের মধ্যে বসে আছি মনে হচ্ছে, স্মার্ট বোর্ডের ক্লাসগুলো আমি দেখেছি এরকম মনে হয় না, স্যারের সঙ্গে ইন্টারাকশনটা অত হয় না। আর তোমাদের এই যে আমি যে গ্রাফিক্স ট্যাবে লিখছি, তোমাদের কি খুব বেশি অসুবিধা হয় জিনিসটা বুঝতে? আমাকে বলো তো অনেস্টলি, খুব বেশি সমস্যা হয়? না স্যার। না স্যার। বরং আমি মনে করি যে হায়ার লেভেল স্টাডির ক্ষেত্রে টিচারের ইন্টারাকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলোচনাগুলো শেয়ার করাটা গুরুত্বপূর্ণ। এই যে আমি এখন কথা বলছি, তুমি মাঝখানে বলতে পারো স্যার আমার একটা প্রশ্ন ছিল, তাহলে আমি সেটার দিকে তাকাবো, তাই না? আমরা চাইলে এটাকে যদি একদম লাইভ ক্লাসরুম বানাতে চাই, সবার ভিডিও গুলো অন করে রাখলে দেখবা যে মনে হবে সবাই সবার সাথে বসে আছে। কিন্তু তোমরা যেহেতু ম্যাচিউর ছেলে মেয়ে, তোমাদের সাইকোলজিক্যাল একটা কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আমার মনে হয় না যে ওরকম অতটা আর্টিফিশিয়াল পরিবেশ তৈরি করা দরকার আছে, সেটা মনে হয় না বলেই আমি তোমাদেরকে ভিডিওটা অন করতে বলি না, বা নিজেও করি। কিন্তু আমরা তো সবাই সবাইকে সামনাসামনি বসে আছি বলেই মনে হচ্ছে, তাই না? স্যারের সামনে একটা হোয়াইট বোর্ড রয়েছে, যেটা যখন দরকার স্যার লিখছেন। সবচেয়ে বড় সুবিধা হলো আমি বইগুলোর মাল্টিপল বইয়ের পিডিএফ শেয়ার করছি, কম্পেয়ার করার সুযোগ পাচ্ছি, ইনস্ট্যান্টলি লেখার সুযোগ পাচ্ছি। স্মার্ট বোর্ডে গেলে ওইটা একটা প্যাটার্ন হয়ে যায়, বুঝতে পেরেছো? তখন এতগুলি ইনস্ট্যান্ট ভেরিয়েশন আনা যায় না। হ্যাঁ, ওটা অনেক স্মার্টাইজ হয়, শিওর, আমি এগ্রি করছি। কিন্তু আসলে তোমার প্রয়োজন কি? তোমার প্রয়োজন কি দেখানো নাকি শেখা? যদি তোমার প্রয়োজন শেখা হয়, শুধুমাত্র শেখাই যদি আমাদের উদ্দেশ্য হয়, ফ্রম বেসিক টু অ্যাডভান্সড কনসেপ্ট, তাহলে আমার মনে হয় আমার এই পদ্ধতির কোনো বিকল্প নেই। তোমাদের দ্বিমত থাকলে বলতে পারো আমাকে, আমার সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারো, যদি সেটা যৌক্তিক হয়। তাহলে এখানে ও এফ এক্স মানে কি? এইটাকে আমি বলছি জি এক্স, বোঝা গেল? জি স্যার। তার মানে ও হচ্ছে এমন একটা অপারেটর যা এক্স এর ফাংশনের উপরে সে কাজ করতে পারে। একটা জিনিস লক্ষ্য করো, এটা ডি বাই ডিএক্স অফ, যদি এটা এক্স এর ফাংশন না হয়, ধরো এ, যার সাথে এর কোনো রিলেশন না, তাহলে ইট উইল গিভ জিরো। তার মানে কোন অপারেটর এবং কে ফাংশন, সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়, রাইট? জি স্যার। ঠিক কিনা? জি স্যার। কারণ তার একটা চরিত্র চলে আসবে। যেমন আমি যদি বলি এক্স ইজ অ্যান অপারেটর, এক্স একটা পজিশন অপারেটর, যার আহ, মানে অপারেন্ট মোড হচ্ছে তার ভ্যালু, দ্যাট মিনস ও ইজ ইকুয়াল টু এক্স, আমি এইভাবে বললাম। তাহলে তার সামনে যদি আমি আর ধরলাম ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, কথাটা, তাহলে আমি যদি লিখি ও ফাংশন অফ এক্স, তাহলে হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তখন অপারেশনটা হবে গুণ, অর্থাৎ এক্স কিউব প্লাস এক্স। এখানে অপারেশনটা হয়েছিল ডিফারেন্সিয়েশন, এখানে অপারেশন হয়েছে গুণ। তাহলে এরকম এরকম মানে যা ইচ্ছা তাই তুমি অপারেটর আকারে করতে পারো। কেমন? তুমি মনে করো একটা অপারেটরের নাম দিলে ও ইজ ইকুয়াল টু, ফর এক্সাম্পল, ওয়ান প্লাস, এটা অপারেটর। তাহলে ওয়ান প্লাস যদি হয়, আমি যদি ও এর
সামনে লিখি এমন একটা ফাংশন, ফর এক্সাম্পল আমি লিখলাম x+1 বা x-1, তাহলে এর অর্থ হবে 1 + x-1, অর্থাৎ তাহলে অপারেটরটা কি ডিফাইন করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপরে আমরা তার অপারেশনাল যে প্রপার্টি, সেই প্রপার্টিটা আমরা এখানে ম্যাথমেটিক্যাল লজিক আকারে আমরা অ্যাপ্লাই করি। অপারেটর সম্পর্কে কি আমাদের আর কোনো আহ, মানে বেসিক আর কোনো ধারণা ঘাটতি রইল কিনা? এই স্যার পর্যন্ত অপারেটরের সাথে কি ফাংশন গুণ আকারেই থাকবে সবসময়? বুঝিনি, আবার বলো তো। ও অপারেটরের সাথে x-1, এটা যখন এই নিচেই করা হয়েছে সেকেন্ডে, এখানে গুণ আকারে লেখা হয়েছে, ফলাফল এসেছে যোগ। তাই এইখানে কি প্রথমে ও তার মানে ইন্টু তুমি এক্স নিজেই বুঝতে মাইনাস পারছো এখানে গুণ কখনোই না তো বাবা। এটা কি গুণ? এটা তো ডিফারেন্সিয়েশন অফ। ও আচ্ছা স্যার। অর্থাৎ তোমার অপারেটরের যে কমান্ড, সেই কমান্ডটা সে ফলো করবে। আমি ডিফাইন করেছি ও মানে হচ্ছে 1+, এই 1+টা মিলে, অর্থাৎ এর সামনে আমি যা দিব সেটা ওয়ানের সাথে প্লাস। অর্থাৎ এটা হচ্ছে একটা জাস্ট ম্যাথমেটিক্যাল একটা টেকনিক বা ম্যাথমেটিক্যাল তোমার ইনস্ট্রাকশন বলতে পারো, যে এই নিয়ম অনুযায়ী এই পরিবর্তনগুলো হবে। ওকে স্যার। আর যখন আমরা এটা সিম্বলাইজ করি তখন অপারেটর বলি। চলি, তুমি বলছো ট্যান, ট্যান, তাহলে আমি যদি বলি যে অপারেটরের মানে হচ্ছে ট্যানজেন্ট, তাহলে তুমি যখন বলবা ও থিটা, তার মানে হচ্ছে ট্যান থিটা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আর যদি কারো কোনো কথা না থাকে তাহলে আমরা একটু সামনের দিকে যেতে পারি নাকি? দুজনকে তুমি কখন, মনে করো আলফা একটা অপারেটর, বিটা আর একটা অপারেটর, যদি এমন হয় আলফা ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু বিটা ফাংশন অফ এক্স, তাহলে অবশ্যই আলফা এবং বিটা সেম অপারেটর নির্দেশ করছে। ধরো আলফা বিটা গামা, এগুলি না জানলে পরে আমি যখন ধুমধাম অ্যাপ্লাই করব তখন বুঝতে পারবে না। আলফা বিটা গামা তিনটা অপারেটর এরকম যে আলফা ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু বিটা ফাংশন অফ এক্স প্লাস গামা ফাংশন অফ এক্স। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, বিটা প্লাস গামা ফাংশন অফ এক্স। তাহলে তুমি বলতে পারো যে আলফা ইজ ইকুয়াল টু বিটা প্লাস গামা। সুতরাং এর যোগ বোধক, বিয়োগ বোধক, গুণ বোধক, ভাগ সব ধরনের সকল প্রকার গাণিতিক লজিক ঠিক যেভাবে সে কমপ্লাই করবে, ওইভাবেই তাদের রিলেশন গুলো ভ্যালিড হবে। তাহলে আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের আর খুব বেশি আহ বোধহয় সময় নষ্ট করার মতো সমস্যা এটা না, কি বলো? যেমন আমরা পড়েছিলাম মোমেন্টাম ইজ ইকুয়াল টু এইচ কাট বাই আই ডেল ডেল এক্স, মনে আছে? জি স্যার। কোথায় পড়েছিলাম? কোয়ান্টাম একে। এখন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে মোমেন্টাম একটা মেজারেবল একটা কোয়ান্টিটি, সেটা একটা গাণিতিক সিম্বলের মধ্যে চলে আসলো,
আর তুমি সেটা মুখস্থ করে মেনে নিলা? কেন, এটার কি প্রতিপাদন হয় না, অথবা এটা কি প্রমাণ করা যেতে পারে না যে আসলে মোমেন্টাম অপারেটরটা এরকম যেতে পারে? মানে আমাদের একটু জানতে ইচ্ছা করতে পারে কিনা যে এটা আসলে কোত্থেকে আসছে? এটা কি আমরা একটু জানতে পারি? এখন যারা থার্ড ইয়ার আমার কাছে পড়েছিলে, তোমরা একটু কথা বলো। তোমাদেরকে কি আমি শিখাই নাই? নাইমা জিনাত, রিদি, তারপরে নুর ইসলাম, আবু জাফর, তোমরা কথা বলো। তোমরা কেন কথা বলছো না? হ্যাঁ, স্বর্ণালী প্রভা, তোমরা তো সবাই ছিলে, আরো তো হয়তো অনেকেই আছে এখানে। দেখো, আমি একটা টেকনিক বলে দিই, কারণ এগুলি বিস্তারিত তো আমি এখন পড়াবো না তোমাদেরকে, কিন্তু কৌশলগুলো একটু একটু যদি না জানো, তাহলে মুশকিল হয়ে যাবে কি, আমি ঠিক মূল সিলেবাস অনুযায়ী যখন আমি টান দিব, তখন অনেক জায়গাতে তুমি হোঁচট খাবে। এই জন্য প্রাইমারি বৈশিষ্ট্যগুলো এবং প্রকরণগুলো একটু জানা খুব জরুরি। আচ্ছা শোনো, আমরা যদি টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন, ফর এক্সাম্পল সাইকে যদি আমরা অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি বিবেচনা করি, এবং আমরা জানি যে এই ধরনের ওয়েভ ফাংশনকে কমপ্লেক্স ওয়েভ ফাংশন আমরা ডিফাইন করতে পারি, ঠিক এটারও আবার ইয়ে ছিল, লজিক ছিল, তো অত পিছনে তো যেতে পারবো না বাবা। এবং আমরা লিখতে পারি যে পি এক্স এক্স মাইনাস ইটি ওয়েভ ফাংশনকে আমরা ডিফাইনের আগেও করেছি, তোমাদেরও মনে থাকার কথা। অথবা আমরা লিখতে পারি যে টোয়াইস ওয়াই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস কে এক্স, এ ধরনের ফর্ম, এটাই রূপান্তরিত একটা ফর্ম হচ্ছে এটা। কারণ তোমরা জানো যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অনুযায়ী কি পি এর সঙ্গে ল্যামডা এর একটা সম্পর্ক রয়েছে, তাই না? আবার ভি এর সাথে সম্পর্ক রয়েছে ওমেগার, আবার ই এর সাথে সম্পর্ক রয়েছে ই ইজ ইকুয়াল টু এইচ নো বা এইচ কাট ওমেগা। সুতরাং এগুলাকে আমরা চেঞ্জ করে দেখো, এইচ কাট মানে হচ্ছে এইচ বাই টোয়াইস পাই, আবার তোমার ই ইজ ইকুয়াল টু এইচ নিউ মানে হচ্ছে এইচ কাট ওমেগা। তো এই রিলেশন গুলোকে আমরা যখন ইউজ করি, করে আমরা ওয়েভ ফাংশনটাকে এরকম একটা ফর্মে লিখতে পারি। প্রথমে আমি এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। যদি এক্স এর সাপেক্ষে করি, তাহলে আমরা পাই ডেল সাই বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু, এ তো এর জায়গাতে রইলো, আবার ই টু দি পাওয়ার যা আছে সেটা ঠিকই থাকবে, শুধু এক্স পার্টটা ডিফারেন্সিয়েট হয়ে যাবে। তাহলে এই এক্স পার্টটা হচ্ছে এইটুকু, এইটুকুর জন্য যদি আমি করি, তাহলে আসছে আই বাই এইচ কাট, কেমন, ইন্টু এক্স, আই বাই এইচ কাট, সরি পি, এক্স এর সাপেক্ষে আমি করছি, পি এক্স, বিশ্রী হয়ে গেল, মুছে দিই, পি এক্স, এ তো এর জায়গাতে আছে, ই টু দি পাওয়ার আই বাই এইচ কাট পি এক্স এক্স মাইনাস ইটি, মানে ই টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা। আলটিমেটলি যা দাঁড়ালো সেটা হচ্ছে আই বাই এইচ কাট ইন্টু পি এক্স ইন্টু এ ই টু দি পাওয়ার আই বাই এইচ কাট পি এক্স এক্স মাইনাস ইটি। তো এইটা মানে তো আমার সাই, এই সাই, তাহলে কি দাঁড়াচ্ছে আই বাই এইচ কাট পি এক্স সাই। একটু সাজিয়ে লিখি, সুতরাং আই বাই এইচ কাট পি এক্স সাই ইজ ইকুয়াল টু ডেল সাই বাই ডেল এক্স। এখন আমি যদি মনে করি যে পি ইজ অ্যান অপারেটর, তাহলে এখানে ডেল বাই ডেল এক্স ইজ অ্যান অপারেটর। তাহলে অপারেট করছে কার উপর? সাই এর উপর। কার উপর?
তোমার বোঝার জন্য আমি একটু এভাবে লিখছি, ডেল বাই ডেল এক্স, এই আমার অপারেটর, এই সাই। এখন মনে করো সেম জিনিস, এটা তুলে নিলাম, বোথ সাইড থেকে তুলে নিলাম, তাহলে কি থাকলো? বিষয়গুলো কিন্তু জটিল না, কথা হচ্ছে আমরা মুখস্থ করার প্রতি এতটাই আমরা গুরুত্ব দিই যে শেখার প্রতি আগ্রহটা হারিয়ে ফেলি। তাহলে কি দাঁড়াচ্ছে? পি এক্স মানে হচ্ছে, এটা উল্টিয়ে দাও, এইচ কাট বাই আই ডেল বাই ডেল এক্স। তো এটাকে যদি তুমি এখন অপারেটর হিসেবে ট্রিট করো, এভাবে আরেকভাবে লিখতে পারো, মাইনাস আই এইচ কাট ডেল বাই ডেল এক্স। তার মানে তুমি যদি এখন লিখো পি সাই, তার মানে মাইনাস আই এইচ কাট ডেল সাই বাই ডেল এক্স। নাও দিস ইজ ডিফাইনিং দ্য মোমেন্টাম অপারেটর। সো পি অপারেটর মানে হচ্ছে এইচ কাট বাই আই ডেল বাই ডেল এক্স। ডেল বাই ডেল এক্স itself is a command, itself is a command for differentiation. So we can write h cut by I মানে 1 by I মানে হচ্ছে মাইনাস আই, তোমরা জানো 1 by I মানে হচ্ছে, উপরে একটা আই নাও তাহলে নিচেই আই স্কোয়ার, করে নিচে আই দিয়ে গুণ করলে নিচে আই স্কোয়ার মানে -1, তাহলে আই বাই -1 অর্থাৎ মাইনাস আই। এটা তোমরা জটিল রাশিমালার মধ্যে পড়েছো, তবু আমি একটু দেখিয়ে দিলাম। তাহলে এইচ কাট বাই আই মানে মাইনাস আই এইচ কাট ডেল বাই ডেল এক্স। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ মোমেন্টাম অপারেটর। একইভাবে তুমি যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে ই এর জন্য একটা অপারেটর পাবে। কেমন? তুমি যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে এখান থেকে ই এর জন্য ভ্যালু পাবে। তা আমি আর অতটুকু যাচ্ছি, এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে কিভাবে আমরা অপারেটর পাই, কোয়ান্টাম মেকানিক্সে কেন অপারেটরের গুরুত্ব রয়েছে, বুঝতে পেরেছো? আর সেই কারণে তুমি যখন শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখো, তুমি লিখো যে এইচ এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই, এইচ সাই ইকুয়াল টু ই সাই, এইভাবে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখি। এই অপারেটর কে ওখানে যদি আমি আবার বের করি, তাহলে এটা ইজ ইকুয়াল টু আসবে তোমার আই এইচ কাট ডেল বাই ডেল টি। আর এইচ মানে হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস এম, অর্থাৎ কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল। তাহলে পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস ভি তুমি যদি লিখো, তার মানে তুমি যদি লিখতে চাও এইচ সাই ই সাই, তার মানে পি স্কোয়ার বাই টোয়াইস এম সাই প্লাস ভি সাই ইজ ইকুয়াল টু ই সাই। এখন এইটার ভ্যালু হচ্ছে, তাহলে এটাকে কি স্কোয়ার করলো, স্কোয়ার করলে মাইনাস আই স্কোয়ার, আলটিমেটলি মাইনাস, অর্থাৎ মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার সাই প্লাস ভি সাই ইজ ইকুয়াল টু আই এইচ কাট ডেল বাই ডেল টি অফ সাই। এই হচ্ছে তোমার টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, হয়ে গেল। জাদু মন্ত্রের কিচ্ছু নাই, আর মুখস্থ করার তো প্রশ্নই আসে না, কাকে মুখস্থ করবো আমি? এখানে তো মুখস্থ করার কিছুই নাই, সব পুরোটাই তো লজিক। কি নন্দিতা বলো তো, তুমি তো বোধহয় নতুন, নন্দিতা বলো, এতক্ষণ ধরে যে আমরা শিখলাম, তুমি একটা রিভিউ দাও, ছোট্ট একটা রিভিউ দাও। শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে না? নুজহাত ইমাম, নুজহাত ইমাম শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। তুমি একটু বলো তো দেখি বাবা, এই যে এতক্ষণ ধরে আমরা যে তা- আলোচনাগুলো করলাম, এখান থেকে কি বোঝা গেল? স্যার, এখানে অপারেটরের বিভিন্ন কাজগুলো কোথায়
কিভাবে অপারেটর কাজ করা হচ্ছে, কিভাবে এক একটা ফাংশনকে পরিবর্তন করে অন্য ফাংশনে আনতেছে সেটা। এর মাঝখান দিয়ে আরেকটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে আমাদের কাছে একটা সাবজেক্ট কঠিন লাগে কেন, কারণ আমরা ধারাবাহিক ভাবে শিখি না, ঠিক না? জি স্যার। এখন বলো আমাদের মেথডটা কেমন লাগছে তোমার কাছে? তারা আলহামদুলিল্লাহ ভালো লাগছে। শিখতে পারছো? জি স্যার। আবু জাফর এগুলো তো মনে আছে তোমার, তাই না? পড়িয়েছি না থার্ড ইয়ারে? আচ্ছা, ইস্তিয়াক মাহমুদ, ইস্তিয়াক আহমেদকে জিজ্ঞেস করি। ইস্তিয়াক, বলো তো বাবা, কেমন লাগছে তোমার কাছে? আসলে স্যার বলতে গেলে যেগুলো করিয়েছেন এগুলো আমি হালকা বুঝে বেশি মুখস্থ করছিলাম। এই যে সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ, তরঙ্গ সমীকরণ, এটা সময় নির্ভরটাই মনে হয় পড়ছিল থার্ড ইয়ারে। আচ্ছা। এখন এটা শুধু ঘুলিয়ে যাচ্ছিল। যাই হোক, আজকে যে এই ক্লাসটা যদি আগে পাতাম তাহলে আমি নির্ঘাত পরীক্ষার সময় মানে খুব ভুল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ক্লাসে বসে হঠাৎই ব্রেন আউট হয়ে যাওয়া মতো হয়েছিল। এই, হওয়ার তাহলে পরে তুমি কোন দুঃখে তুমি এটা নোট করবা বলো তো? তোমার ফিজিক্সের নোট করবা কোথায়? তুমি কিসের নোট করবা? তোমার তো দরকার হচ্ছে টপিক বাই টপিক ফাংশনালি ক্লিয়ার করে যাওয়া, তাই না? জি, যাতে পরীক্ষার হলে বসে তুমি লিখে দিতে পারো। এটা তো মানে এত ম্যাথমেটিক্যাল। ক্লিয়ারলি এত সুন্দরভাবে বুঝতে পারিনি তখন যখন পড়া হয়েছে, পরীক্ষায় লেখা হয়েছে। আজকে এটা দেখে মনে হচ্ছে সহজ আছে। তাহলে আমরা একটু সামনের দিকে। ইমন, ইমন দেব আছো ক্লাসে? ইমন দেব, ইমন দেব, যাক। অর্থাৎ এখানে দুটো সুবিধা তোমার রয়েছে। এক হচ্ছে এই যে এখানে বসে আমরা পড়ছি, তার মানে তুমি ক্লাসরুমে আছো। আমি লিখছি, তুমি আমাকে থামিয়ে দিয়ে, স্যার আমার একটা প্রশ্ন ছিল। ঠিক ক্লাসরুমে যেরকম তুমি তোমার স্যারকে বলো, সেম। অতএব আমি আসলে ওই স্মার্ট বোর্ডের প্ল্যানিং এর দিকে যাওয়াতে হয়তো আমার ওখানে আমার কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, একটা ডেকোরেশন করতে হবে বা একটা, ওটাও সমস্যা না, কিন্তু আলটিমেটলি এত কিছুর মধ্য দিয়ে আমার লাভটা কি হবে? আমি এখানে ছেলে মেয়েদের জন্য যতটুকু বেনিফিট আমি দিতে পারছি, ওখানে অতটা বেনিফিটেড হবে না। ওটা মানে দর্শনের ক্ষেত্রে নান্দনিক হবে, কিন্তু আমাদের দরকার তো ফিজিক্স শেখা। সে কারণে বলছি, যাদের মাথার মধ্যে এই বুদ্ধিটা এসছে তোমরা ওখান থেকে ফিরে আসো। কারণ আমার এই পদ্ধতিটা অনেক পরীক্ষিত পদ্ধতি, অনেক বছর ধরে আমি পড়াচ্ছি এখন। ইভেন করোনাকালীন সময়ে আমার নিজের কর্মস্থলে ছাত্রছাত্রীদেরকেও আমি বাসায় বসে এভাবে গাইডলাইন করেছি পুরো দুটো সেমিস্টার। সুতরাং আমার মনে হয় না যে এর চেয়ে ভালো মেথড আছে। আমাদের উদ্দেশ্য কমার্শিয়ালাইজেশন নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে বস্তুনিষ্ঠ একটা জ্ঞান অর্জন এবং যথাযথভাবে সেটার আস্বাদন নেওয়া। তো সেই জায়গা থেকে চিন্তা করতে হবে। এবার আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের এই সিলেবাসটা শুরু হচ্ছে থেকে, তাহলে অপারেটর সম্পর্কিত আর যে আইগেন ফাংশন, আইগেন ভ্যালু, আইগেন মান, হ্যাঁ, এটা একটু আমি বলে দিই। আইগেন ফাংশন, আইগেন ভ্যালু ইকুয়েশন, আইগেন ভ্যালু কাকে বলে, আইগেন ফাংশন কাকে বলে। দেখো, যদি এমন হয় যে এ একটা অপারেটর আর এফ এক্স একটা ফাংশন, তো আমি এর উপরে এফ এক্স, এর উপরে এ যখন কাজ করেছে আমাকে এরকম একটা ইকুয়েশন, তাহলে বলা যাবে এই এফ এক্স ফাংশনটি হচ্ছে এ অপারেটরের একটি আইগেন ফাংশন, আর এটা হচ্ছে তার আইগেন ভ্যালু। একটা এক্সাম্পল দেখো তুমি। ফর এক্সাম্পল, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, আর এ ইজ ইকুয়াল টু ধরলাম ডি বাই ডি এক্স। তাহলে
এর থেকে সহজ উদাহরণ আর হতে পারে না। তাহলে এই অপারেটরের আইগেন ভ্যালু হচ্ছে এটা, যেহেতু অপারেটরের পূর্বে এবং পরে আমি একই ফাংশন ফিরে পেয়েছি। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। তার মানে যদি এরকম হয়, ইন কোয়ান্টাম মেকানিক্স এক্স সাই এক্স একটা পজিশন ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন, এবং আমি পেলাম ল্যামডা সাই এক্স, তাহলে এটা হচ্ছে আইগেন ভ্যালু। ডেফিনেটলি এই অপারেটরের আইগেন ভ্যালু হচ্ছে এটা, আর এই ফাংশনটি একই, অর্থাৎ অপারেশনের পূর্বে অপারেশনের পরে একই ফাংশন। সুতরাং দিস ইজ অ্যান আইগেন ফাংশন টু দিস অপারেটর। এটাকে বলা আইগেন ভ্যালু ইকুয়েশন। মনে থাকবে? আমাদের উদ্দেশ্য হচ্ছে সহজ জিনিসকে সহজভাবে শেখা, জটিল জিনিসকেও সহজভাবে শেখা। সহজ জিনিসকে জটিল করা আমাদের উদ্দেশ্য নয়। এবার আসো, অর্থগোনাল এবং অর্থ নর্মাল দুই ধরনের ফাংশন হয়। আহ, আমরা কখন কাকে কি বলবো এরকম। ধরো দুটো ফাংশন আমরা চিন্তা করলাম একই স্পেসে, কেমন? ইভেন তারা হয়তোবা কোনো না কোনো অপারেটরের রেসপেক্টে দুজনেই আইগেন ভেক্টর বা আইগেন ফাংশন হিসেবে আমরা তাদেরকে দেখতে পারি। ফর এক্সাম্পল, এরকম ψ1x ψ2x, এর কমপ্লেক্স কনজুগেট হচ্ছে ψ1 স্টার এক্স, এর কমপ্লেক্স কনজুগেট হচ্ছে ψ2 স্টার এক্স। সো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে দে আর দ্য ফাংশন অফ এক্স। এখন আমরা একটা রেঞ্জ ধরলাম, এ ইজ লেস দেন ইকুয়াল টু এক্স ইজ লেস দেন ইকুয়াল টু বি। এরকম একটা রেঞ্জের মধ্যে যদি কাণ্ডটা এরকম ঘটে, যে ধরো এটাকে আসলে স্কেলার প্রোডাক্টও বলা হয়। আমি তোমাদের আস্তে আস্তে ওই জায়গাতে নিয়ে যাচ্ছি। ফর এক্সাম্পল, তাহলে বলা হবে যে এরা মিউচুয়ালি অর্থগণালি। আর যদি এরকম হয় এ টু বি, তাহলে বলা হবে দে আর মিউচুয়ালি অর্থ নর্মাল। অর্থগোনাল, অর্থ নর্মাল, অর্থাৎ অভিনর্মী আর অভিলম্বী। অর্থগোনাল মানে অভিলম্বী, আর অর্থ নর্মাল মানে অভিনর্মী। আমি ঠিক এখনই ঢুকে যাব ব্র্যাকেটের মানে ধারণাটা তোমাদেরকে দিব, দিয়ে আজকের লেকচার রাখবো। নেক্সট দিন আমরা ব্র্যাকেট থেকেই শুরু করব, কারণ অপারেটরের সবগুলো জিনিস তো আমাদের দরকার নেই। আমরা এটা পড়ে আসছি, আমরা থার্ড ইয়ারে পড়েছি। সো আমরা অতটা ডিটেলস অপারেটর আমরা এখন থাকবো না, কিন্তু আমাদের প্রাথমিক ধারণাগুলো গেল আইগেন ভ্যালু অপারেটর, আইগেন ভ্যালু ফাংশন, আইগেন ভ্যালু কাকে বলে, ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে বড় কথা হচ্ছে অপারেটর কাকে বলে। অপারেটর দিয়ে আমরা আমরা কোয়ান্টাম মেকানিক্স অপারেটর কথাটা নিয়ে এত ইন্টারেস্টেড কেন, এর কিছু কিছু ফিজিক্যাল সিগনিফিকেন্স আমি আলোচনা করেছি। অর্থাৎ তোমাকে মনে করিয়ে দেওয়া, তুমি যেগুলো এর আগে পড়ে এসছো সেটা মনে করিয়ে দেওয়া। কেমন? এখন আমরা একটু যাব যে আমাদের ফোর্থ ইয়ারের সিলেবাসটা আসলে কোথা থেকে শুরু হচ্ছে এবং তার আলটিমেট ইয়েটা কি, কি বলে তোমার আসপেক্টটা কি, এবং এই এই কোর্সে আমরা আসলে কি করব।
আমি ঠিক ওখানেই যাচ্ছি। one minute। খুব মনোযোগ দিয়ে এটা একটু শিখতে হবে, কারণ আমাদের আলটিমেটলি এই চ্যাপ্টার ফোর্থ ইয়ার সিলেবাস অনুযায়ী আমরা এই ল্যাঙ্গুয়েজেই পড়বো। সেটার নাম হচ্ছে ডিরাক্স, ব্রা অ্যান্ড কে। এর উপরের লাইনটাতে আমি যেটা লিখেছি এটা কিন্তু স্কেলার প্রোডাক্ট। আমরা তো আসলে রিপ্রেজেন্ট করার সময় ভেক্টর সাইন সবসময় ইউজ করি না, তাই কিন্তু অ্যাকচুয়ালি এরা ভেক্টর ফাংশন হিসেবে। আমি এখান থেকে তোমার একটা প্রশ্নের উত্তর, হয়তোবা প্রশ্নটা তোমার করা উচিত ছিল, তুমি করোনি। তুমি বলতে পারো, স্যার এই যে আপনি 2 আর 1 লিখছেন, এটা এটা মানে বিষয়টা কি? এটা কি উল্টা হতে পারে না? সাই 1 স্টার সাই 2 এরকম হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে ওই 2 আর 1 এর যন্ত্রণা থেকে বেরিয়ে এসে আমরা যদি ইন জেনারেল বলি, ফর এক্সাম্পল সাই সাই এর কমপ্লেক্স কনজুগেট স্টার, এর কমপ্লেক্স কনজুগেট স্টার, সাই সাই এম স্টার স্টার। তাহলে আমি যদি ইন জেনারেল এভাবে বলি, ওই ব্যবধিতেই যদি আমি বলি যে সাই এম স্টার সাই ডি টাও, টাওতে ভলিউম এলিমেন্ট বোঝাচ্ছে এবং টোটালটাকে আমরা থ্রি ডাইমেনশন চিন্তা করছি, তাহলে এটাকে আমি লিখতে পারি ডেল্টা এম। এটা ইজ ইকুয়াল টু হবে 0 ফর এম ইজ নট ইকুয়াল টু এন এবং দে উইল বিকাম অর্থোগোনাল। আর এটা ইজ ইকুয়াল টু 1 ফর এম ইজ ইকুয়াল টু এন অ্যান্ড দে উইল বিকাম অর্থোনর্মাল। যদি আমি উল্টাই দিই সাই স্টার সাই এম ডি টাও, তাহলে একইভাবে লিখবো ডেল্টা এম। এটাকে বলা হয় টেন্সর। এটা হচ্ছে তোমার কোভেরিয়েন্ট টেন্সর অফ সেকেন্ড অর্ডার। আবার কোভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্ট হতে পারে একসঙ্গে। তো টেন্সর তোমাদের পড়াবো আমি রিলেটিভিটি অ্যান্ড কসমোলজির মধ্যে। টেন্সর অ্যালজেব্রা একটা চ্যাপ্টার আছে, টেন্সর ক্যালকুলাস একটা চ্যাপ্টার আছে, ওখানে গিয়ে টেন্সর নিয়ে আমরা কথা বলবো। আপাতত মনে রাখো এটার নাম হচ্ছে ক্রনেকার ডেল্টা। তো ক্রনেকার ডেল্টা দুভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তোমার এভাবেও করা যায়, আর একটা হচ্ছে কোভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্ট একসঙ্গে বোঝানো যায়। টেন্সরের মধ্যে আমরা এটা আলোচনা করব, এখানে দরকার নেই। তো এই ক্ষেত্রে তুমি এম এবং সেম প্রপার্টি তারা শো করবে। মজার জিনিস দেখ, ডিরাক্স ব্রাকেট নোটেশন, এই যন্ত্রণা মানে এই যে আরো লম্বা করে লিখতে হচ্ছে, টাইম লাগছে, এই সেই এত কিছুকে যদি আমরা একটু সংক্ষেপ করে ফেলি, যেমন উনি বলছেন ইটস এ কেট ভেক্টর, আর এর কমপ্লেক্স কনজুগেট হচ্ছে একটি ব্রা ভেক্টর। এটার নাম হচ্ছে কেট ভেক্টর
এটার নাম হচ্ছে ব্রা ভেক্টর। তার মানে তোমার এই যে রিলেশন, এটাকে তুমি যদি লিখতে চাও, সাই এম স্টার মানে হচ্ছে সাই এম এর কমপ্লেক্স কনজুগেট, তাহলে তুমি, অথবা সাই এন স্টার হচ্ছে সাই এন এর কমপ্লেক্স কনজুগেট, তাহলে তুমি ইজিলি লিখতে পারো সাই এন মানে ডেল্টা এম এন। পারো কিনা বলো? হ্যাঁ বা না বলতে হবে তো। সবাই চুপচাপ থাকলে আমি কি করে বুঝবো যে আমি তোমাদের পড়াতে পারছি কিনা বা তোমাদের বোঝাতে পারছি কিনা? তোমার কথা বলতে হবে তো। হ্যাঁ স্যার, হ্যাঁ। বুঝতে পারছি, লেখা যায়। মানে হলো, আমি যদি বলতে চাই ইন্টিগ্রেশন সাই এম স্টার সাই এন ডি টাও, তার মানে হচ্ছে সাই এম সাই এন, তার মানে হচ্ছে ডেল্টা এম এন। এটা দিলে তোমার আর ইন্টিগ্রেশন টার্ন এই সমস্ত ঝামেলায় যেতে হচ্ছে না। ইউ ক্যান ডিফাইন দ্য স্কেলার প্রোডাক্ট ইন দিস ওয়ে। অ্যাকচুয়ালি এইটার মানে হলো সাই এম ভেক্টর ডট সাই এন ভেক্টর। এই জন্যই আমি, এরা যখন পরস্পর লম্ব হবে তখন বলছি অর্থগোনাল, আর যখন পরস্পর সমান্তরাল হবে তখন বলছি অর্থ নর্মাল। যখন পরস্পর লম্ব তখন বলছি অর্থগোনাল, যখন পরস্পর সমান্তরাল তখন বলছি অর্থ নর্মাল। ওই কন্ডিশনটাই কিন্তু আমরা লিখেছি, কারণ দুটো ভেক্টরের ডট গুণন শূন্য হয় যদি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, আর দুটো ভেক্টরের ডট গুণন 1 হয় ফর দেয়ার ভ্যালু টু বি ইকুয়াল বা ইন দ্য সেম ওয়ে, তখন আহ, যখন তারা পরস্পর সমান্তরাল হয়। তার মানে দিস 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 রিপ্রেজেন্ট দ্য সেম রিলেশন and that is equal to this. তাহলে আলটিমেটলি ডিরাক্স ব্রায়ান কেট নোটেশন আহামরি কোনো জটিল জিনিস নয়। এটা হচ্ছে আমরা গতানুগতিক ভাবে ইন্টিগ্রেশন ফর্মে বা অন্যান্য যে ফর্মেটে আমরা যে জিনিসগুলো ব্যবহার করে এসেছি, এটাকে আসলে অ্যাডভান্সড ফরম্যাটে নিতে গেলে আরেকটু সংক্ষেপিত এবং আরো খুব দ্রুত, আমি বলবো যে গতিশীল ব্যবস্থার প্রয়োজন। তো আমি, আমার দৃষ্টিতে ডিরাক্স ব্রায়ান কেট নোটেশনটা একটা গতিশীল ব্যবস্থা।